নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুচিত্রা ভট্টাচার্যের এই আকাশের নিচে উপন্যাসের আজকে শুরু করব চতুর্থ পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন ঘোষালবাড়ি প্রমোটিং হলে সব ভাই বোনেরাই ফ্ল্যাট এবং টাকা দুই পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সবার নজর কলির টাকার ওপর। প্রত্যেকে ৩-৩.৫ লাখ টাকা করে পাবে। ডিব্বা একটা সোনার দোকানে ভণ্ড জ্যোতিষীর কাজ করে। সে আসলে পাথরের ব্যবসা করতে চায়, মুম্বাই থেকে পাথর এনে কলকাতায় বিক্রি করা, কিন্তু তার মূলধন নেই। সে প্ল্যান করে কি করে নিজের টাকা এবং কলির টাকা একসাথে নিয়ে সেই বিজনেস শুরু করা যায়, এবং সেই প্ল্যান অনুযায়ী সে ঘোষাল বাড়িতে যায় এবং কলিকে বলে এরপর থেকে ডিব্বা তার বউকে নিয়ে এসে এখানেই থাকবে ঘোষাল বাড়িতে। তার বিজনেস আইডিয়াও কলিকে সে জানায়। কলি তাতে হ্যাঁও বলে না, নাও বলে না। অন্যদিকে টাট্টু পাড়ার একজন ডাক্তারের গাড়ি চালায়। এই ড্রাইভারই তার একদম পছন্দের কাজ নয়। সে চায় নিজের একটা ট্যাক্সি কিনে সেই ট্যাক্সি ভাড়া খাটিয়ে সে জীবিকা নির্বাহ করবে, কিন্তু একটা ট্যাক্সি সে কিনবে কি করে? তার অত টাকা নেই। সেও চায় নিজের টাকা এবং কলির টাকা একসাথে মিলিয়ে সে একটা কিংবা দুটো ট্যাক্সি কিনবে। বাড়িতে এসে সে তার বউ পিঙ্কির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে। পিঙ্কি তখন টাট্টুকে জানায় ডিব্বা এখানে এসে ঘোষাল বাড়িতে এসে থাকার প্ল্যান করছে এবং কলির সাথে খুব ভাব হয়েছে। পিঙ্কি বুঝতে পারে যে ডিব্বা কোনো একটা প্ল্যান করছে, কোনো কিছু চাল চালছে যাতে কলির টাকাটা আত্মসাৎ করতে পারে সে। এরপর পিঙ্কি টাট্টুকে একটা বিজনেস আইডিয়া দেয়। টাট্টু যেহেতু অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, তাই সে টাট্টুকে জানায় সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার না হয়ে এই লাইনটা সামান্য ঘুরিয়ে অটোমোবাইল বিজনেস করার কথা বলে। অর্থাৎ পিঙ্কি চায় কলির নামে যে ফ্ল্যাটটা থাকবে সেই ফ্ল্যাটটা মর্টগেজ দিয়ে সেই টাকা এবং কলি নিজস্ব যে ৩-৩.৫ লাখ টাকায় পাবে সেই টাকা এবং তার সাথে টাট্টুর নিজের টাকা সব একসাথে দিয়ে এই অটোমোবাইলের বিজনেস সে চালু করতে পারে। টাট্টুর এই বিজনেস আইডিয়া খুব পছন্দ হয়, কিন্তু এত কথা ওরা নিজেদের ঘরে বসে করলেও পাশের ঘর থেকে কলি সব শুনতে পায়। কলি বুঝতে পারে ওরই সামান্য ৩.৫ লাখ টাকার উপরে সবার কত নজর। আজকে শুনবেন এরপর থেকে। কসবায় লোডশেডিং। বোসপুকুরের গনসার ঠেক থেকে ফিরছিল ফক্কা টলমল পায়ে, সঙ্গে নেপাল। ফক্কার গিলাস বন্ধু। অনেকদিন এমন কারেন্ট যায়নি এই তল্লাটে। সন্ধে থেকেই আজ আধারই আধার। পথঘাট বাড়িঘর সবই কেমন আবছা মাখা। শুনশান রাস্তায় এক আধটা মানুষ দেখা যায় হঠাৎ হঠাৎ, অশরীরী আত্মার মতো। নেপাল ঢুলু ঢুলু চোখে তাকাচ্ছে এদিক ওদিক। হঠাৎ বলল, কেসটা কি রে? ট্রান্সফরমার উড়ে গেল নাকি? ফক্কা আপন মনে হাত উল্টালো। তাই হবে হয়তো। এত এসি চলছে, প্রত্যেক ফ্ল্যাটে ৩-৪টে করে মেশিন, আর কত লোড নেবে ইলেকট্রিক কোম্পানি। আমাদেরও একসময় এসি ছিল জানিস তো, মা বাবার ঘরে। আমার বাবা রুম ঠান্ডা না হলে ঘুমোতেই পারতো না। তোর বাপ খুব রাইস আদমি ছিল তাই না? বত, তার ঠাঁটবার দেখলে তোরা ভিড়মি খেতিস। বাবুর্চি বিয়ারা কি না ছিল তখন। আর বাবা যা মাল খেত, তার এক বোতলের দামে তোর গোটা বছরের কালি মার্কা হয়ে যাবে। তোর মায়েরই বদনসিব, তার ছেলে হয়ে কিনা তুই আমাদের সঙ্গে। আরে তুই কি ফেকলু নাকি? তুই ভি ইনসান আছিস, मैं भी ইনসান। ফক্কা আচমকাই দাঁড়িয়ে পড়ল, খিকখিক করে হেসে বলল, ওয়েট, লোডশেডিংয়ের মকায় আমিও একটু লোডশেড করে নিই। রাস্তার ধারে গিয়ে এক বন্ধ দোকানের শাটারে ছ্যাঁচ্ছার পেচ্ছাপ সারল ফক্কা। ভারমুক্ত হয়ে গান ধরেছে জড়ানো গলায়, तूने मारी एंट्री আর দিল মে বাজি ঘন্টিয়া, টং 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 টং। কি হলো রে তোর? দেখি আজ হেভি ফুর্তি। লুটো মোটো পেলি নাকি? না না,
টং টং টং। হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটটা বিক্রি হলো বুঝি? ব্রোকারির টাকা মিলেছে? হুম। টং টং টং। আরে তুই এত বকছিস কেন রে? নাচ না। এই হরকাবান কোত্থেকে এলো চাঁদু? নিশ্চয়ই কোনো মেয়ে ছেলের সঙ্গে ইশক মহব্বত হয়েছে। নো নো, আমি আজ সোনার খনি পেয়েছি রে। বলতে গিয়েও কোঁত করে গিলে নিয়েছে ফক্কা। এক্ষুনি দুনিয়া শুদ্ধ লোককে জানানোর প্রয়োজন নেই। কোত্থেকে কথা পাক খেতে খেতে টাট্টুবাবুদের কানে উঠবে, অমনি ক্যাচাল স্টার্ট। দাদা তো তাকে এমনিতেই দেখতে পারে না, সারাক্ষণ 420 বলে আওয়াজ মারছে। অথচ তার সঙ্গে টাট্টুবাবুর তফাৎ কি? বাড়ি জমি দেখানোর নাম করে তুই পার্টির পয়সা মারিস না? ইন্স্যুরেন্সের এজেন্ট সেজে কম লোককে ভোগা দিয়েছিস? প্রিমিয়াম জমা দিসনি বলে রাস্তার মাঝে গাল খাসনি ক্লায়েন্টের? সুতরাং চিটিংবাজি বললে তুই আমি সমান সমান। তুই জওহরলাল, আমি মদনলাল। তবে হ্যাঁ, ফক্কা ঘোষাল জেনে শুনে মানুষকে টুপি পরিয়ে রোকরা কামায় না। ফক্কা তো সাদামনেই চিটফান্ডের টাকা তুলেছিল। কতজন তখন সুদের পয়সায় মস্তি করেছে। তা সেই কোম্পানি যদি পাত্তারি গোটায়, ফক্কার দোষ কি? তাও তো ফক্কার হেডে ব্রেন ছিল, তাই সময় মতো কেটে এসেছে। টাট্টু ডিব্বার বোধ হয় এটাই আফসোস। ফক্কার এখনও কেন বাড়ির ভাত জুটছে, কেন সে জেলের লপসি খাচ্ছে না? আরে বাবা, ফক্কাকে যে গারদে পুরবে সে এখনও মায়ের গর্ভে। তবে হ্যাঁ, এখন ফক্কা যে লাইনটা ধরেছে তাতে বিস্তর খাটুনি। চাকরি পাইয়ে দেওয়াটা কি সোজা কাজ? তাই যদি হতো, নিজে কি সে বেকার থাকতো এখনো এই 36 বছর বয়স পর্যন্ত? তারপরেও যদি লোকে আশায় আশায় তাকে টাকা দেয়, আসমান থেকে রেলের পাকা চাকরি টুপুস খসে পড়বে বলে বিশ্বাস করে, সেই আহাম্মকের দায় ফক্কা কেন নেবে? তবে আজকাল প্রচুর খোঁচর ঘুরছে চারিদিকে। ক্যাঁক করে হাতে নাতে ধরে ফেললেই লোচার এক শেষ। টাট্টু ডিব্বা খোলকর্তাল বাজাবে, ফুটিটাও নাচবে নির্ঘাত। একমাত্র দিদিটাই যা একটু দুঃখ টুক্ষ পাবে। বেচারার মনটা নরম তো, মুখে যতই ঝাল ঝাড়ুক, ভাইয়ের জন্য এখনও ব্যথা পায় কলিরানি। ভাবিস না রে দিদি, ফক্কা তোকে চিট করবে না কখনো। নেপাল খোঁচাচ্ছে। আরে কি বস, দিব্যি তো মেজাজা ছিলে, কি হলো হঠাৎ? আরে কোথায় হারালে? কিসকি ইয়াদ মে? মায়েরি ঘেন্না ধরে গেল এই জীবনে। ভাবছি এবার 2 নম্বরের লাইন সব ছেড়েই দেব। কিউ ধুত, ইনকামের কোনো ঠিক ঠিকানা নেই। 1 মাস এলো তো 3 মাস আঙুল চোষো, তার উপর কত টেনশন। অফিসার সাজিয়ে একটা মালকে দাঁড় করাও, ফলস ইন্টারভিউয়ে চিঠি পাঠাও, পাছে পার্টি খোঁচে মোচে পুলিশি লাফড়া করে বসে, টাকা হজম করে কোনো সিকিউরিটি এজেন্সিতে পার্টিকে ঢুকিয়ে দাও। শালা প্রতি স্টেপে খতরা, কেঁচো খুললেই কেউটে। তাহলে কি করবি এখন? কুছ নেই। ট্যাঁকে মাল থাকলে কোন শালা খাটে রে? তা মালটা আসবে কোত্থেকে? ঘোলাটে মগজেও আজকের সন্ধেটা পরিষ্কার দেখতে পেল ফক্কা। জগাদত্তর অফিসে গিয়েছিল আজ। ডিটফিট কদ্দুর কি তৈরি হলো সরেজমিন করতে। তখনই জগা দেখালো নয়া বাড়ির প্ল্যানখানা। 5 জনের মোট 4400 স্কোয়ার ফিটের অফা হয়েছিল। কপাল জোরে তার চেয়ে একটু বেশি মিলেছে। প্রত্যেকটা ফ্ল্যাট 918 স্কোয়ার ফিট, 2 রুম, ড্রয়িং, ডাইনিং, 2 ঘরেই অ্যাটাচড বাথ, একখানা মিনি ব্যালকনি। আর কি চাই? কোনো ভাগিদার নেই, সবটাই ফক্কার একার। এখন কত করে যেন যাচ্ছে এদিকে? জগা বলছিল 4000, ঝুটবাদ। হেসে খেলে 4.5, মানে দাম 38 লাখ প্লাস। সঙ্গে আলাদা নগদও আছে। যদি প্ল্যানটা খেটে যায় তো, ওরে ফক্কা, তুই তো বাদশা বনে গেলি। নেপাল ঝাঁকাচ্ছে ফক্কাকে। কি গুরু, ব্যাংকে টাকা ডালার ছক করছো নাকি? আরে না, একটা হিসাব করছিলাম, অনেক লাখের ব্যাপার তো। আহা, তোমায় দিচ্ছেটাকে সেটা তো বলবে। গণপতি বাপ্পা, মা লক্ষ্মী, সরোজ ঘোষাল, নীলা আসমান। টাকা ঝরছে ঝরঝর।
মাইরি? ও শিওর, ফক্কা ঘোষা লাল ফাল কাজ করে মরা বাপ মার মুখ আর ডুবাবে না রে, পুরো সাধু সন্ত বনে যাবে, দেখে নিস। ভারী চোখের পাতা টেনে জুলজুল তাকাচ্ছে নেপাল, যেন বুঝতে চাইছে কতটা সত্যি, কতটাই বা ফক্কার মাতলামি। লাখের গপ্প হরবক্ষতি ফক্কা শোনায় কিনা। চড়াং করে কারেন্ট এলো পাড়ায়। হঠাৎ আলোর ঝলকানিতে চির খেয়ে গেল ফক্কার নেশা। নেপালকে হাত নেড়ে বলল, আচ্ছা আজকে চলি তাহলে, কালকে দেখা হচ্ছে তো ঠেকে, কি জানি কাল কি হবে কেউ বলতে পারে। খাঁটি বিলিতিকে তাই কাঁধ ঝাঁকিয়ে হাঁটা দিল ফক্কা। মোগলাই চালে ফিরল বাড়ি। ইদানিং ৬-৭খানা মোটরসাইকেল থাকছে গ্যারেজে, যেমন তেমন করে ঢুকিয়ে দিয়ে গেছে হারামজাদারা। পার্টির লোকাল ছেলে ছোকরাদের বাহন মুফতে রাখছে। ঝঞ্ঝাট পাকালে আবার কোনো বখেরা হয় কে জানে। ফ্ল্যাট তোলার আগে চিজগুলোকে তুইয়ে বুইয়ে হটাতে হবে। কেত্রে মেত্রে গাড়ি আর মোটরসাইকেলের ফাঁক গলে ফক্কা ওপরে এসে দেখল কলি টিভিতে মগ্ন, শাহরুখের একটা ছবি দেখছে। দুলে দুলে পাশে গিয়ে বসল ফক্কা। অমনি রোজকার মতোই ঝামড়ে উঠল কলি, হারামজাদা চুল্লুখোর, আজও একটা বাজালি? আরে রাগ করেছিস? সরি দিদি ভাই। ন্যাকামা করিস না তো, মারবো এক থাপ্পড়। কত রাত অবধি থালা সাজিয়ে বসে থাকবো বলতো আমি? সব বাইরের ডিনার শেষ? হ্যাঁ, তারা লেটেও গেছে, আমি শুধু উল্লুর মতো জেগে বসে আছি। ওকে, আর 2 মিনিট দে, একটু গায়ে জল ঢেলে আসি। এত রাতে স্নান করবি? এমন কিছু গরম নেই তো। এ তো গরমি কা বাত নেই হ্যাঁ দিদি, হ্যাবিট। গায়ে এখন জল না দিলে খাওয়ার গলা দিয়ে নামবেই না। যত সব ব্যাড প্র্যাকটিস, আমার ভালো লাগে না তোদের নিয়ে। কলির পলকা ঝাঁঝটুকু উপেক্ষা করে ঘরে ঢুকে ফক্কা ভেজিয়ে দিল দরজা। ঈষৎ স্খলিত হাতে জিন্স টি শার্ট জাঙ্গিয়া খুলে উদম হয়ে গেল পুরো। কাপড় জামার স্তূপখানা এক কোণে ছুঁড়ে অতঃপর বাথরুমে প্রবেশ। শাওয়ার চালিয়ে দাঁড়িয়েছে নিচে। দেখো কাণ্ড, সেই টিপিয়ে টিপিয়ে জল পড়ছে। ট্যাঙ্ক ফাঁকা নাকি? উফ, মাঝরাতে কে গিয়ে পাম্প চালায় এখন? হাঁক পারলে তো এখন বেচারা দিদিটাকেই লেংচে লেংচে নামতে হবে একতলায়। হালত ঠিকঠাক বোঝার জন্য ফক্কা কল খুলল। না তো, বেশ তোর আছে, তার মানে শাওয়ারেই গড়বড়। হাত বাড়িয়ে ঝাঁঝরিটাকে জোরে জোরে নাড়ালো ফক্কা। সেই ছিরছির পাইপ টাইপ বোধহয় জ্যাম হয়েছে, সাফ করা দরকার। অবশ্য শাওয়ারেরও 12টা বেজে থাকতে পারে, সেই কোন জন্মে বাড়ি তৈরির সময় ফিট করা হয়েছিল। এখনও যে জল বেরোচ্ছে, এই না ফক্কা ঘোষালের বাপের ভাগ্যি। বাপের কথাটা মনে পড়তেই ফক্কার বেদম হাসি পেল। সে এখন ভূতপ্রেত হয়ে আছে কিনা কে জানে। যা ফান্টু শৌখিন টাইপ ছিল, স্বর্গে এন্ট্রি পেয়ে থাকলে নির্ঘাত নন্দনকাননে রম্ভা উর্বশী মেনকাদের সঙ্গে হাওয়া খাচ্ছে। ছেলে মেয়েদের দয়ে পড়া হাল জানে নিশ্চয়ই, খুব মজাও পাচ্ছে। মার সঙ্গে যদি মোলাকাত হয়ে থাকে অবশ্যই বলছে, টুপ করে কেটে পড়ে বেটা বেটির জীবন কেমন ঘেঁটে দিলাম বলে তো। একটু একটু কষ্ট পাচ্ছে কি? মনে হয় না, বরং দুজনে নিজেদের ছেলে মেয়ের ভাগ্যনিয়ন্তা ভেবে গুলি ফোলাচ্ছে ওপরে। এবার ফক্কারাও জোর শিক্ষা দেবে লোকটাকে। ছেলে মেয়েদের দুনিয়ায় এনে তাদের হাত পায়ের বল আসার আগেই ভেঙে গেলে তুমি। একটা কিছু সাজা তো তোমার প্রাপ্যই। বাড়িখানাই তো এখন সরোজ ঘোষাল হয়ে দাঁড়িয়েছে। এবার ওটাই পুরো ভ্যানিশ হয়ে যাবে মিস্টার। তুমি ছেলে মেয়েদের নট করে ভেগেছ, এবার তারাই নট করবে তোমায় 100%। ভেবেই ফক্কার মন খানিক শরীফ হয়ে গেল। কাক স্নান সেরে গা মুছল ঘষে ঘষে। বাথরুম ছাড়ার আগে একবার দেখল শাওয়ারটা। মিস্ত্রি ডাকবে নাকি বদলেই ফেলবে মালটাকে? দূর দূর, এইসবের পেছনে এখন পয়সা ঢালার বেকার। কদিন পরে কোথায় থাকবে এই বাথরুম, কোথায় বা শাওয়ার। একখানা ইলাস্টিক লাগানো হাফ প্যান্ট কোমরে গলিয়ে বেরিয়ে এলো ফক্কা। দরজা খুলে ড্রয়িং রুমে পা রেখেই থমকেছে। ডিব্বার ঘরে আলো জ্বলছে না? শ্রীমান ডিব্বা আজ বিরাজ করছেন নাকি পিতৃগৃহে? আলোটা নিভে গেছে। পলক স্থির থেকে ফক্কা পা চালিয়ে কাউন্টারে
টুল টেনে বসতে বসতে বলল, ডিব্বাটা কখন এলো রে? সন্ধ্যের মুখোমুখি। হঠাৎ কেন? ও মা, অবাক খাওয়ার কি আছে? পরশুই তো বললাম ওরা পাকাপাকি এখানে চলে আসছে। ও, তার মানে দেবা দেবী দুজনেই বডি ফেলেছে? একেবারে ব্যাগ সুটকেস গুছিয়ে, আর নড়বে না। শালা, সেখানে শ্বশুরের অন্ন ধ্বংস করছিল, এখানে ইজমালি ভাত সাঁটাবে। সে তো তোরা সব বাইরে, ও বেচানা ফাঁকে পড়ে কেন? আফটার অল গ্যারেজ ভাড়ার পয়সায় ওরও তো একটা হিস্সা আছে। হিসেব বুঝতে তো আসেনি, বাড়ি ভাঙার আগে এখানে ঘাঁটি গেড়ে নিজের পতাকাটা তুলে দিল। এখন দুটিতে মিলে সারাক্ষণ পলিটিক্স করবে। এই ডিব্বাকে তুই দেখতে পারিস না কেন আমি জানি। তোকে মুখ্য ইলিটারেট বলে, তাই তো? ওইসব আমি গায়ে মাখি না। ওর নিজের বিদ্যের দৌড় কি আমি জানি না? ও শালা কেঁদে কোঁকিয়ে পাশ গ্র্যাজুয়েট। শ্মশানের মুদ্দা ফরাজদেরও অমন ডিগ্রি আছে। ও ভুলে যায় আমি পড়তাম ডন বস্কোয়। সে তো আমিও লরেটোয় পড়েছি, কিন্তু আমরা কেউই স্কুল পাশ করতে পারিনি, এটাই বড় কথা। ছাত্র কলেজ টপকে হারামজাদার কটালেজ গজিয়েছে শুনি। করে তো ঝুটা পাথরের ব্যবসা, তার জন্য কোন ডিগ্রি লাগে? এখন সেই বিজনেসও তো চৌপাট। ও মা, তাই নাকি? বলেনি তো। কোন মুখে বলবে? ফান্ডবাজি কমে যাবে না? তাহলে এখন কি করে ও? আমারই তো লাইন ধরেছে, টুপি পরানো। আমি পরাই প্লেন ড্রেসে, ও শালা গেরুয়া চড়ায়। দেখ না, যে কোনো দিন রাস্তায় কেলানি খাবে। খাগে, তোরই বা কি আমারই বা কি। এই নে, গিলে এখন আমায় ক্ষমা দে তো। বাতের দিকে না তাকিয়ে ফক্কা বলল, কি রেঁধেছিস রে আজ? রোজ যা খাস, বিরিয়ানি আর চাপ। ফক্কা হ্যাঁ করে হাসল, এরপর বলল, তাই খাবো রে দিদি ভাই। দুপুরে পোলাও আর রাতে বিরিয়ানি, সকালে চাপ, বিকালে কাবাব, এবেলা লাড্ডু, ওবেলা রাবড়ি। আল্লাতে মরে যাই, তো শ্বশুর খাওয়াবে বুঝি? আমি কি ডিব্বা যে শ্বশুরের ভরসায় থাকবো? তাহলে? আছে দিদি ভাই, উপায় আছে। হিসেবে আমি করে ফেলেছি। ফক্কা রুটি ছিঁড়তে ছিঁড়তে তেরচা চোখে বোনের দিকে তাকালো। বুঝিবা পড়তে চাইল তার কৌতূহলের পরিমাণ। হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তা রিটার্ন অফ দ্য প্রডিগাল ব্রাদারকে পেয়ে বড়বাবুর কি প্রতিক্রিয়া? যখন যুগলে এলো তখন তো বাবু ডিউটিতে, ফিরে বমকে গেল খুব। তারপর দরজা বন্ধ, কর্তাগিন্নি বেরোয় না। কিছুক্ষণ বাদে দেখি পিঙ্কি গুটি গুটি মিনার পাশে গিয়ে বসেছে। লো ভয়েসে কথা বলছিল দুজনে। যত সব 2 নম্বরই জুটেছে, বাড়িটাকে একেবারে গান্দা করে দিল। ফক্কা নাক কুঁচকল, ঘাড় ঘুরিয়ে একবার টাট্টুর ঘরটা দেখল, একবার ডিব্বার ঘর, ফের মন দিল খাবারে। আঙুল চুষতে চুষতে বলল, এঁচড়ের ডালনাটা একেবারে ফাটাফাটি হয়েছে দিদি। আর একটু নিবি নাকি? দে, একটা রুটিও দে। যা কষে কষে ঝালঝাল হয়েছে না মাইরি। বাবা, ওইটুকু ঝালেই তো মিনার কি কত যত্ন করে রাঁধলাম, মহারানী খেলোই না। ঝালের মাত্রাটা বাড়িয়ে 4 গুণ করে দে। ডিব্বার বউটাকে ঝাল দিয়েই টাইট মার। যত সব বারেন্দ্র বামুনের বুদ্ধি। সাধে কি মা বলতো বারেন্দ্ররা পেরেক খেলে স্ক্রু হাগে? ফক্কা অট্টহাসিতে ফেটে পড়ল, হাসছে আর মাথা ঝাঁকাচ্ছে। দমকটা থামার পর খুশি খুশি গলায় বলল, এ একটা মোক্ষম কথা বলেছিল। ফক্কার হেডে পুঁথি পড়া বিদ্যে না থাক, একটা ঘিলুওয়ালা বারেন্দ্র মগজ আছে। তার নমুনা তো তোর চিটিংবাজির কারবার। এই নো আওয়াজ, ফক্কা এবার সিরিয়াস। নীরবে খাওয়া শেষ করে নিজেই থালা নামিয়ে এলো সিঙ্কে। কলির সামনে দাঁড়িয়ে বলল, শোন বুদ্ধিমান ভাইটার কথা মন দিয়ে শোন। আমরা যে ফ্ল্যাটগুলো পাচ্ছি, একটার দাম কত হতে পারে জানিস? অন্তত 40 লাখ। নগদে আসছে আরও 3 লাখ। তার মানে আমরা প্রত্যেকেই 43 লাখ টাকার মালিক হতে চলেছি। ওই 3 লাখটা বাদ দিয়েই ধর ফক্কা। কেন? ফ্ল্যাট রেজিস্ট্রি করতে হবে না? তাতে 3 লাখ তো গলে যাবে। হ্যাঁ তাই তো। তুই এসব জানলি কোত্থেকে? ওই তো ললিত বলছিল।
ওই হিসেবটা কষেই নাকি জগাদত্ত আমাদের নগদ টাকা দিচ্ছে। ওই ভেলকুটা বলল তোকে? তুই তার সঙ্গে বাড়ি ভাঙা নিয়ে আলোচনা করেছিস? উফ, জগাদত্ত পই পই করে বলেছিল চুক্তি না হওয়া পর্যন্ত যেন 5 কান না হয়। আহা, আমি পাড়াপড়শিকে জানাতে গেছি নাকি? ললিত তো এই এরিয়ার মানুষই নয়। এমনি কথায় কথায় টপিকটা এলো, তখনই ললিত হিসেব কষে দেখালো 7% রেজিস্ট্রি খরচ। তবু যাত্রার সঙ্গে আর ডিসকাস করিস না, বাইরের লোক কেন আমাদের হাঁড়ির খবর জানবে? ললিতকে আমি বাইরের মানুষ হিসেবে ধরি না ফক্কা। কেন? বিনি পয়সায় হাড়ের তেল দিয়ে সে তোর মনের মানুষ হয়ে গেছে নাকি? যত সব, কে কোন মতলবে ছোঁকছোক করে বেড়ায় তার ঠিক আছে? কলি নিশ্চুপ। কলির বাড়তি জ্ঞানটুকু এখনো যেন হজম করতে পারছিল না ফক্কা। নায়ু বসে রাখতে ঘরে গিয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে এলো। দুবেলা খাওয়ার পর ধোঁয়ার নেশাটা না করলে মগজের ধোঁয়াটে ভাবটা ঘোচে না কিছুতেই। সিগারেট ধরিয়ে লম্বা টান দিল ফক্কা। হ্যাঁ, মাথা খুলছে, সোমে ফিরেছে মেজাজ। ঠান্ডা স্বরে ফক্কা বলল, যাগে, যা ঘটে গেছে তার তো চারা নেই। এবার শোন, কাজের কথা আসি। আমরা দুজনে 2খানা ফ্ল্যাট নিয়ে কি করব বল? একটাকে যদি বেচে দিই, স্ট্রেট 40 লাখ এসে গেল। ব্যাংকে টাকা ফিক্সড করে দিলে বছরে 3-3.5 লাখ টাকা সুদ তো বাঁধাই, অর্থাৎ মাসে 25,000 প্লাস। ওই টাকায় তুই আর আমি রাজার হালে থাকবো। পায়ের ওপর পা তুলে পোলাও কালিয়া খাবো, আর ডিব্বার টাট্টুদের দেখিয়ে দেখিয়ে খাবো। ডিব্বার ঘরে হঠাৎ আলো আবার, পরক্ষণেই খুট আওয়াজ। দরজা খুলে বেরিয়ে এলো ডিব্বা। 2 কোমরে হাত রেখে দেখছে ফক্কাকে। মুহূর্তের জন্যই ফক্কা অপ্রতিভ। পরের লহমাতেই সামলে নিয়েছে, দাঁত বের করে বলল, কিরে, ঘুমোসনি এখনো? যা গাঁক গাঁক করে চেল্লাচ্ছিস, 2 চোখের পাতা এক করার জো আছে? সরি, আমি শুতে যাচ্ছি। তোরাও এবার সুখে নাক ডাক। দাঁড়া, যাচ্ছিস কোথায়? ডিব্বা এক পা করে এগিয়ে এলো। তীক্ষ্ণ স্বরে বলল, তোর সব ডায়ালগ আমি শুনেছি। তুই তো খচরামির সব লিমিট ছাড়িয়ে গেছিস দেখছি। দেওয়ালে শরীর ঠেকে যাওয়া বিড়ালের মতো ফুঁসে উঠল ফক্কা। এই, মুখ সামলে। জবান ঠিক না করলে জিভ আমি ছিঁড়ে নেব। আরে যা, তুইও শাসালি, অমনি ডিব্বাও বুঝি গর্তে ঢুকে গেল। শয়তানের বিহদ্দ, ভালো মানুষ দিদিটাকে উল্টোপাল্টা বুঝিয়ে দিদির আস্ত ফ্ল্যাটখানেই বেচে দেওয়ার তাল করছে। ওরে, এই ডিব্বা থাকতো ওই কম মোটা করতে পারবি না। আমার দিদিটাকে আমি বাঁচাবই। আবে ফোট সালা, দিদি তার ফ্ল্যাট নিয়ে কি করবে তুই ঠিক করে দিবি? সারাটা জীবন দাসী বাঁধির মতো যা জীবন কাটলো, কটা দিনও সে সুখ ভোগ করতে পারবে না? ওরে, আমার দিদির দুঃখে কাঁদলে বালা রে। জেনে রাখ, দিদির সঙ্গে আমার ফাইনাল হয়ে গেছে। ওই ফ্ল্যাটে দিদি আর মিনা মিলে। বারে বাহ, বউটাকেও লাইনে নামিয়ে দিয়েছিস। দুজনে মিলে এবার দিদিকে চুষবি নাকি রে হারামজাদা? কি ভাষা! তোমার মেজদাটাকে 498 করতে হবে দেখছি। মিনাও গা দেখানো নাইটি পরে বেরিয়ে এসেছে ঘর থেকে। তর্জনী উঁচিয়ে বলল, কটা দিন যদি হাজত বাস না করাতে পারি তো আমিও এক বাপের বেটি নই। এবার দরজা খুলে রে করে তেরে এলো টাট্টু। চুপ, হচ্ছেটা কি রাত দুপুরে? পিছনে পিঙ্কির জোর নিয়ে বাঁচখাই গলার চেঁচালো, কলিকে নিয়ে 2 শুয়োরের এখন খুব চিন্তা হয়েছে তাই না? পাতলাহা, কলি ওর দাদার আন্ডারে থাকবে। ঘোষাল বাড়ির বড় ছেলে তার বোনকে ছোট ভাইদের হাত তোলা হয়ে থাকতে দেবে না। আমাদের কথাবার্তা পাকা হয়ে গেছে। তুইও তো দেখছি বড় খেলোয়াড়, হারামির হাত বাক্স। কিন্তু আমিও কি গান্ডু নাকি রে? ওরে তিলে খচ্চর, তোর মতলব তোর পিছনে ঢুকিয়ে দেব। ব্যাস, আর কে থামায়? 3 জনই খ্যাপা কুকুর হয়ে দাঁত নখ বের করে নেমে পড়েছে কামড়াকামড়িতে। অকথ্য গালিগালাজে বিষাক্ত হয়ে উঠেছে বাতাস। টাট্টু গিয়ে ঘুষি চালালো ফক্কাকে। পাল্টা লাথির গিয়ে আছড়ে পড়ল ডিব্বার পেটে। ডিব্বার এলোপাথারি হাত চালানোয় লুটিয়ে পড়ল টাট্টু। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে মোষের মতো মাথা নামিয়ে আক্রমণে ঝাঁপিয়েছে। 3 মত্ত দানবের গর্জনে জেগে যাচ্ছিল পাড়াপড়শি। তবু কারো হুঁশ নেই। আজই তারা নির্ধারণ করবে কলির ভাগ্য। কলি পাথরের মতো দাঁড়িয়ে, বিষণ্ণ চোখে।
কি চিন্তা করছে কলি? বাড়ি ভাঙার কেসটা শেষে এমন গোলমেলে দিকে গড়িয়েছে দেখে সে নিজেকেই দুষছে কি? কার খোঁয়ারে ঢুকবে এই ভেবে কি সে বিচলিত? একজনকে বাছা মানেই বাকি 3 ভাই বোন তার ঘোর শত্রু হয়ে যাবে। এই বিটকেল প্যাঁচ তাকে কি কাতর করে ফেলল? ঘরে কাঁঠাল পাকানো গরম, তবু রণস্থল ছেড়ে ঘরেই ফিরল কলি। পাখার হাওয়া যেন গায়েই লাগে না, তবু গড়িয়ে পড়েছে বিছানায়। অন্যদিন প্রবল হাঙ্গামা হুজ্জতের মাঝেই দিব্যি ঘুমিয়ে পড়ে কলি। আজ শুধু অনন্ত এপাশ ওপাশ, ড্যাবডিবি অন্ধকারে কি দেখছে এসে? হিসেব করছে কি নিজস্ব অঙ্কে? তার দাম কতটা বাড়ল ভাইদের কাছে? নাকি দাম বাড়ার চেয়ে তার ফেকলু হয়ে থাকাটাই বেশি সুখের ছিল? হিসেবটা কি মেলাতে পারছি কলি? রাতে কখন যেন যুদ্ধ থেমেছিল। যে যার মতো ঘুমিয়েও পড়েছিল পরিশ্রান্ত যোদ্ধারা। সকালে ডিব্বাই প্রথম জাগল, একে একে অন্যরাও। বেলা বাড়ল, নিজের গতিতে চড়ছে সূর্য, কিন্তু চা মিলছে না। শুরু হয়নি জলখাবারের প্রস্তুতিও। সবাই ছটফট করছে, মাঝে মাঝেই ছুটে যাচ্ছে ব্যালকনিতে। এই বুঝি কলি বাজার সেরে ফিরল। কিন্তু না, কলির দেখা মিলল না। কখন যে সে পালিয়েছে ঘোষাল বাড়ির খাঁচা ছেড়ে। আষাঢ় চলে গেল, শ্রাবণ মাসও পার। গোটা বর্ষাকাল এবার তেমন বৃষ্টি হয়নি। এখন ভাদ্র মাসে সারাক্ষণ আকাশের মুখ ভার, যখন তখন নামছে ঝমঝমিয়ে। বর্ষণের তোড় ভাসিয়ে দিচ্ছে পথ ঘাট, খানাখন্দ, পুকুর ডোবা। পুজো আর খুব দূরে নেই, কবে যে বিদায় হবে এই আপদ মেঘগুলো। একটু বিরক্তি নিয়ে চিলতে উঠোনের তারে মেলা জামা কাপড়গুলো তুলছিল কলি। সকালে সূর্যদেব খানিকক্ষণের জন্য দর্শন দিয়েছিলেন, তাই ললিত কাজে বেরোতেই সেরে ফেলেছিল কাচাকুচি। এখন আবার মেঘ ঘনাচ্ছে, আর বাইরে ফেলে রাখা ঠিক নয়। শাড়ি, ব্লাউজ, চাদর সবই এখনো ভিজে ভিজে, ঘরেই পাখার নিচে ছড়িয়ে দিতে হবে। এবার কলির সেলাইয়ের পালা। বাড়ি থেকে আনা নাইটিটার শতচ্ছিন্ন হাল একটু মেরামতি দরকার। ললিত নতুন একটা কিনে দিয়েছে বটে, কিন্তু এক্ষুনি তো পুরনোটাকে বাতিল করা যাচ্ছে না। অন্তত আর একটা না কেনা পর্যন্ত নয়। চাপ দিলে ললিত হয়তো আনবে, তবে বলতে ইচ্ছে করে না। বেচারার ঘাড়ে কত বোঝা। ওই তো সামান্য রোজগার, তা দিয়ে দুখানা সংসার টানা কি সহজ ব্যাপার? সুতো নিয়ে বিছানায় বসল কলি। বিছানা মানে ঘোষাল বাড়ির মতো জাজিমওয়ালা সজ্জা নয়, স্রেফ তক্তপোষের ওপর হালকা পুলকা তোষক আর চাদর। প্রথম শুতে গিয়ে পিঠেল খুব লাগতো ওর, এখন দিব্যি অভ্যেস হয়ে গেছে। সাথে কি বলে, শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই শয়। তাছাড়া শোয়া বসার যতটুকু অসুবিধেই থাক, সত্যি তো কলি এখানে খুব খারাপ নেই। ঘর মাত্র একখানা, তা ঘোষাল বাড়িতেও তো একটাই ঘর ছিল কলির। বাহারি কিচেন না থাক, ভেতরের ফালি বারান্দাটুকুতে রান্নার জায়গা তো আছে। গ্যাসের বদলে কেরোসিন স্টোভই বা মন্দ কি? গোষ্ঠীর রান্না তো রাঁধতে হয় না, দিনে 10 বার চাও চড়াতে হয় না। দুজনের খানা পাকাতে ওই ঢিকি ঢিকি আঁচই যথেষ্ট। একটাই সমস্যা, অ্যাটাচড বাথ নেই। তা বলতে নেই ললিতের তেলের গুণেই হোক কি চলাফেরা কমে যাওয়ার দরুন পায়ের কড়া আর তত জ্বালায় না। বাড়িটা সোনারপুর স্টেশন থেকে মাইল 2 দূরে, পরিবেশও কেমন গাইয়া গাইয়া। এপাশে ডোবা, ও পাশে ঝোপঝাড়, বেজায় মশা। সন্ধে হলেই ঝিঁঝির ডাক, গ্যাঙুর গ্যাং। তাতেই বা কলির কি আসে যায়? উৎপটাং চিল্লামিল্লি তো আর রোজ রোজ শুনতে হয় না। মাত্র 700 টাকা ভাড়ায় নতুন সংসার পাতার ঠাঁই মিলেছে, এই বা কি কম? কলি সুতো পড়াচ্ছে সূচে। ছেঁদাটা নিখুঁত ঠাহর হচ্ছে না, পিছলে পিছলে যাচ্ছে সুতো। না, ঘরটায় আলো বড্ড কম, ঢুকবে কোত্থেকে? ঘোষাল বাড়ির মতো ইয়া বাতায়ন তো নেই, আছে শুধু 2.5 ফুটি গড়াদবলা 2খানা ফুকর। তাও এই বিকেল 4টে যতটুকু আলো আসছে, সূচে সুতো না পড়াতে পারার তো কথা নয়। কলিকে চাল সে ধরল নাকি?
মোটামুটি এই বয়সেই তো আসে রোগটা। কলি আপন মনে হাসল। আরও কত কি যে শুরু হলো এই বয়সে। ভাগ্যিস ঘোষাল বাড়ি ছেড়েছিল, নইলে কত কিছুই অজানা থেকে যেত। দিনটা এখনও রোজই মনে পড়ে কলির। সারা রাত জেগে থাকতে থাকতে কি যে খেয়াল চাপল, আলো ফুটতেই ফোন করে বসল ললিতকে। এই, এক্ষুনি বালিগঞ্জ স্টেশনে চলে এসো তো। এই ভোরবেলা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব, তোমার বাড়ি। কেন? থাকতে পাকাপাকিভাবে। কি যে বলো, আমি তো মাথা মুন্ডু বুঝতে পারছি না। বারে, তুমিই তো কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো, আমাকে পেলেই তোমার জীবন নাকি ধন্য হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এভাবে হয় নাকি? আমাকে তো একটু তৈরি হওয়ার টাইম দেবে। আর তোমার ভাই বোনরা জানে? তারা কি আমার গার্জেন? আমি ওদের থোড়াই পরোয়া করি। ও, তার মানে তুমি পালিয়ে আসছো? ওয়াই কল ইট পালানো? আমার ইচ্ছে হয়েছে, আমি যাব। তুমি আসছো কিনা বলো, উইদিন 1 আওয়ার, নইলে এই জন্মের মতো কাটটি। মিনমিন করে আরও কি যেন বলতে চাইছিল ললিত, পাত্তাই দেয়নি কলি। বাজারের থলিতে গোটা কয়েক শাড়ি জামা পুরে চলে এসেছিল বালিগঞ্জ স্টেশনে। হ্যাঁ, ললিতও 1 ঘন্টার মধ্যে হাজির, নার্ভাস মুখে। তবে তক্ষুনি কিছু প্রশ্ন করেনি। ট্রেন আসতেই কলিকে নিয়ে উঠে পড়েছিল চটপট। নরেন্দ্রপুর পেরোতেই হঠাৎ তাড়া। চলো চলো, সোনারপুরে নামতে হবে। সোনারপুরে কেন? তুমি তো হোটেলে থাকো। সে তো মেস, ওখানে কি তোমাকে নিয়ে যাওয়া যায়? তাহলে এখন কি করবে? চলোই না, আমার ভরসায় যখন বেরিয়েছ, তোমাকে বিপদে ফেলবো না। সোনারপুরে একটা হোটেল ভাড়া করেছিল ললিত। একেবারে এঁদোও নয়, আবার তেমন রাইসও নয়, মোটামুটি ভদ্র সভ্য, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানেই তো অন্য একটা জীবনের শুরু। ওই হোটেলের ঘরেই না নিজের শরীরকে ঠিকঠাক চিনল কলি। নিজের দেহের মধ্যে যে এত আনন্দ লুকিয়েছিল, পুরুষ মানুষের পাগল পাড়া হামলানোতে শরীরটা যে ভয়ঙ্কর সুখে তাথই নাচতে থাকে, সেই অভিজ্ঞতা শুরু তো ওই হোটেলেই। আহা, কি যে মজায় কেটেছে সেই 3টে দিন। সারাদিন কলির কোনো কাজ নেই, বাজার করা নেই, রাঁধা বাড়া নেই, ফাইফরমাস খাটা নেই। সকাল থেকে রাত শুধু মস্তি। অবিরাম ললিতের ঘোর লাগা চোখ দুখানা দেখো, আর উস্তম খুস্তম করে আদর চাখো তাড়িয়ে। ভাবলে 2 মাস পরে ওই শরীরে যেন পদ্ম কাঁটা লাগে কলির। 13 পোহানোর পর ললিত এই বাড়িতে এনে তুলল কলিকে। সে তো আরেক শুরু, নিজস্ব সংসারের। ইচ্ছে মতো কাজ করো, মন না চাইলে কিচ্ছুটি না করে শুয়ে থাকো সারাটা দিন। কেউ বকার নেই, ঝগড়া করার নেই। যা করবে তাতেই ললিত নামের মানুষটা আহ্লাদে গদগদ। এই অনুভূতির আস্বাদই আলাদা। তবে ইদানিং একটু যেন তাল কাটছে, বিশেষত ললিতের ওই কীর্তিটি জানার পর। কেন যে ললিত আগে তাকে মিছে কথা বলেছিল, কলিকে নিয়ে থিতু হয়ে বসার পরেই বা কেন যে সত্যিটা জানাতে ব্যস্ত হয়ে পড়ল। পুরুষ মানুষ জাতটাই বোধহয় এমন খিটকেল, কখন যে কি ভাবে নিজেরাই জানে না। সত্যি হোক আর মিথ্যেই হোক, ললিত তাকে নিয়ে সংসার পেতেছে তো, এর বেশি আর কিছু জেনে লাভ আছে কলির? সে যাই হোক, আর একটা কিছু বোধহয় শুরু হয়েছে শরীরে। কি যেন একটা বদল টের পাচ্ছে কদিন ধরে। যা ভাবছে তা যদি সত্যি হয়, তাহলেই ললিতের সঙ্গে এই সংসার খেলাটা বোধহয় জমে যাবে এবার। আরও কমে এসেছে আলো। ছুঁচ সুতোটা সরিয়ে রাখল কলি। গড়িয়ে নেবে কিনা ভাবলো একটু। মাথাটা কেমন জ্যাম মেরে আছে, সম্ভবত চা চাইছে। গিয়ে বসাবে এক্ষুনি। বাইরে কে যেন চেঁচাচ্ছে না, চেনা গলা। উঠে বাইরে উঁকি দিতেই চোখ কপালে। মূর্তিমান ফক্কা উঠোনের দরজায় দাঁত কেলিয়ে দাঁড়িয়ে। অবাক হওয়া ব্যাপারটা কলির ধাতে নেই, ছিলই না কোনোদিন। তবু ভুরু কুঁচকে বলল, তুই কোত্থেকে? বাড়ি থেকে, অফকোর্স। ভদ্রগোছের প্যান্ট শার্ট পরা ফক্কা কায়দা মেরে তাকালো। তুই কি ভেবেছিলি কেউ তোর টিকি পাবে না? আরে ফক্কাকে ডস দিয়ে কোথায় লুকোবি তুই? সমুদ্রের নিচেই হোক কি পাহাড়ের মাথায়, তুই জঙ্গলেই ঢোক কি মরুভূমিতে,
এই শর্মার দৃষ্টি তুই এড়াতে পারবি না। ললিতের সঙ্গে দেখা হয়েছিল বুঝি? নপ। শব্দটা ছুড়ে দিয়েই ফক্কা শটান ঢুকে এলো ঘরে। বনবন চোখ ঘুরিয়ে জরিপ করে নিল অন্দরের দেওয়াল, আসবাব সজ্জা। ধপাস করে বিছানায় বসে পড়ে বলল, আগে আমাকে একটু জল খাওয়া দেখি। কি ধারে গলতায় এসে ল্যান্ড করেছিস? হ্যাঁ, বাড়িটার পাতা করতে আমি হাল্লাক হয়ে গেলাম, বহুত তেষ্টা পেয়েছে। উফ, এসেই অমনি হুকুম ছাড়া স্টার্ট না? সাথে কি তোদের থেকে দূরে দূরে আছি? চা খাবি? জিজ্ঞেস করছিস? বানা, চটপট বানা। 2 কাপ চা হাতে নিয়ে কলি যখন ঢুকলো, জলের গ্লাসটা নিঃশেষ করে ফক্কা তখন গড়াগড়ি খাচ্ছে বিছানায়। উঠে চা হাতে নিয়ে বলল, ললিত তো আজকাল আর বালিগঞ্জ কসবা তল্লাট মারাচ্ছেই না। হ্যাঁ, আমি বারণ করেছি। পাছে ওকে ধরে পেট থেকে তোর ওয়্যার অ্যাবাউটসটা জেনে ফেলি, তাই তো? আরে আমার এজেন্ট সর্বত্র ছড়ানো, ললিতকে ছাড়াই তোর ঠিকানা মিলে গেছে। বটে, তা আমাকে খোঁজাখুঁজি করার দরকারটা কি তোদের? আমি না থাকলেই তো তোদের ভালো, আর কোনো ঝগড়া বিবাদ করতে হয় না। আরে কি বলছিস তুই বস? তুই তো আসল আদমি। তোমাকে ছাড়া সবার প্ল্যান তো গুবলেট। ফু, আমি তো ছাই ফেলতে ভাঙা কুলো। সে তো একসময় ছিলে, এখন তো তুমি হিরোইন। বাড়ির সকলে তোমায় সারাক্ষণ গাল পাড়ছে, আবার শনি ঠাকুরের থানে গিয়ে কপাল ঠুকে ঠুকে প্রার্থনা করছে, আয় বাবা শিগগির শিগগির ফিরে আয়। কেন, আমায় নিয়ে আবার টানামানি খেলবে বলে? না না, তুমি তো এখন ডগ ইন দ্য ম্যানেজার দিদি ভাই। জগাদত্ত সেই কবে এগ্রিমেন্ট বানিয়ে বড়বাবুকে দিয়ে গেছে, কিন্তু তুমি সই না করলে তো পুরো প্ল্যানই ভোগে। ললিত তাহলে ঠিকই বলেছে কলিকে। 5 ভাই বোনের একজনও যদি ব্যাগড়া দেয়, জগাদত্ত ঘোষাল বাড়িতে ছেনি হাতুড়ি চালাতে পারবে না। ওই ধান্দাতেই ফক্কা দুনিয়া ঢুঁড়ে এখন তার ডেরায়। খালি কাপ 2খানা বারান্দার বালতিতে ডুবিয়ে কলি ফিরল ঘরে। টিউবলাইট জেলে বিরস সুরে বলল, আমি ওইসব সইটই করতে পারবো না। সে কি? কেন রে দিদিভাই? আমি চাই না বাড়ি ভাঙা হোক, তাই। যা, এ কি আজব কথা! বাড়িটাকে ধরে সবাই আমরা একটা সেটেলড ফিউচার বানিয়ে ফেলতে পারি। থাম তো, তোদের কামড়াকামড়ি করার জন্য কি বাড়িটা বানিয়েছিল বাবা? থাকার জন্য করেছিল। ইচ্ছা হলে থাক, না ইচ্ছা হলে গো টু হেল। ফক্কা ভোম হয়ে বসে আছে, বসেই আছে। খুব চোট পেলি তো? যা, এবার কেটে পড়। পারলে রটিয়ে দে যে কলি মরে গেছে, তাহলেই তো বাড়ি ভাঙতে আর কোনো ব্যাঘাত হবে না। দূর, ওভাবে হয় নাকি? মিনিমাম 12 বছর বসে বসে আঙুল চুষতে হবে এখন। তোর দিনে আমরা তো সুড্ডা, ফ্ল্যাট নিয়ে তখন আর কি লাভ হবে বল? ওইসব আমি জানি না, আমি বাড়ি ভাঙায় নেই, ব্যাস। এবার তোরা যা প্রাণ চায় কর। ফক্কা কি ভেবে যেন হাত উল্টোলো, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললো একটা বিচ্ছিরি রকম আওয়াজ করে। পাকা তালের মতো মাথাখানা ঝুঁকিয়ে রগ টিপছে 2 আঙুলে। বাড়ি খুঁজে খুঁজে এসেও বাড়া ভাতে ছাই পড়ল বলে ভেঙে পড়েছে যেন। এখন কি করবে বুঝে উঠতে পারছে না বেচারা। অষ্টপ্রহর টকবক ফুটতে থাকা ভাইটার জন্য একটু বুঝি মায়াই হলো কলির। ফক্কার হাঁটুতে একটা আলগা চাপড় মেরে বলল, অমন মুখ ভেটকে থাকিস না, বল বাড়ির কথা বল। কি জানতে চাস? আমার ভিক্টর কেমন আছে? খাওয়া দাওয়া করছে তো ঠিকঠাক? তোর হাতে ছাড়া খায়? পুরো লেদে গেছে। তার টুকালো অনেকটা মুরগির ছাঁট এনেছিল, শুঁকে চলে গেল। ও মনে হচ্ছে আর বাঁচবে না। ও তো তোদের মতো নেমো খারাম নয়, জন্তু তো, তাই ভালোবাসার রিটার্নটা দেয়। আর ফেলাফেলি? ওদের অত বোধটোধ নেই, ছুঁকছাক টাইপ তো, খানা পেলেই লেজ নাড়ে। তবে তোর ঘিয়ে ভাজাটা আর আসছে না, বোধহয় রত্তলার দিকটায় ভেগেছে। কি আর করবে, তোরা তো ওকে আর আদর করে ডেকে খাওয়াবি না। আসল পুছতাছটা তো করলি না। বাড়িতে এখন রাবণের গোষ্ঠীর রান্না কে করছে? কেউ না কেউ তো করবেই। 2 মাস ধরে তোরা তো পেটে কিল মেরে পড়ে নেই। ফক্কা হঠাৎ খিক খিক করে হাসতে আরম্ভ করলো। আস্তে আস্তে হাসিটা জোর হচ্ছে,
ক্রমশ ঘর কাঁপিয়ে শরীর দুলিয়ে মার্কা মারা পিলে চমকানো হাসিতে ভেঙে পড়ল। হলো চা, এত ফুর্তির কি হলো রে? ও সিনগুলো মনে পড়লেই জানিস, তুই যেদিন কাট মারলি তারপর টানা 2 দিন ঘোষাল বাড়িতে রান্না চড়েনি। এত দুঃখ আমার জন্য? তোরাই শোক, 2 বউ ঘাত গুটিয়ে বসে রইল তুই থুলি আর মৌথুলি করে। বড় গিন্নি ভাবছে সে রান্না চাপালে পাকাপাকিভাবে তো সেই বাড়ির রাঁধুনি বনে যাবে। আবার মিনা ভাবছে একবার হেঁসেলে ঢুকলেই হেঁসেল বুঝি তার ঘাড়ে চাপলো। ভেরুয়া বর দুটো তালে তাল মেরে যাচ্ছে। আর তুই কোথায় খেলি? আমি তো তখন টোটাল বিন্দাস, বগল বাজাচ্ছি, দোকান থেকে রুটি তরকা আনছি আর ওদের সামনে বসে গপা গপ সাঁটাচ্ছি। তারপর কি ভার নিল শেষ পর্যন্ত? কেউই নয়, আবার দুজনেই। মানে? তারপর মিটিং বসলো বড় আর ছোটতে। অনেক হল্লা গুল্লার পর শেষমেশ ঠিক হলো এক বউ সকালটা সামলাবে, অন্য বউ রাত। তার রাতে রুটি বানানোয় তো খাটনি বেশি, তাই এ হপ্তায় যে বেলা, পরের হপ্তায় সে ও বেলা। টাটু আর ডিব্বা এখন পালা করে কুটনো কুটছে। পিঙ্কি হাঁক মারলো, ফ্যানটা গেলে দিয়ে যাও তো। অমনি রাজার বেটা পরিমরি করে হাঁড়ি ওল্টাতে ছুটছে। আবার মিনার হুকুমে ডিব্বা উবু হয়ে বসে আটা মাখছে। ওফ, তুই যদি সিনটা দেখতিস দিদি। আর তোর ডিউটি কি? সকাল বিকেল দুবেলায় শুধু সাবড়ে যাওয়া, তাই তো? নয়তো কি, খাওয়াটাও তো একটা কাজ দিদিভাই। আর ওই অখেদ্য রান্না গেলা, ওফ বাবা, রীতিমতো পরিশ্রমের কাজ। ওরা কেউ আপত্তি তুলছে না? পাত্তা দিলে তো কেড়ে কুড়ে খেয়ে নি। রাতে খানা না থাকলে এমন খিস্তি মারি, বউ দুটো সেই ভয়ে আবার হাড়ি খালি করে না। তুই তাহলে মজাতেই আছিস বল? হ্যাঁ, ওই আর কি, চলতা হ্যাঁ। শুধু তুই যে দাগাটা দিয়েছিলি ওটা ভেবেই মনটা মাঝে মাঝে হু হু করতো। যত সব ঢং। তা আমি চলে আসতে বাড়িতে তো চেল্লামেল্লি কমেছে নিশ্চয়ই? নো ওয়ে, বাঘ কি তার চামড়া বদলায় বল? রাত বাড়লেই গান বাজনার আসর বসাচ্ছে বড় আর ছোট, তখনই তুই চলে যাওয়ার শোকটা উতলে ওঠে কিনা। আর পিঙ্কি মিনা বরদের সঙ্গে দোয়ারকি দেয়। আমিও চান্স পেলেই খোদলকত্তাল বাজাই। পাড়া নিঝুম হলেই ঘোষাল বাড়ি আগের মতোই ফুল ফর্মে জেগে ওঠে। ভালো, খুব ভালো। আকচা আকচি করেই তোরা মর। বলেই কি যেন একটা ভাবলো কলি। এই, ওরা আমার কেউ খোঁজ খবর করেনি না রে? না, মিথ্যে বলবো না, করেছিল, তবে ওপরে ওপরে। টাট্টুবাবু থানা পুলিশ করতে যাচ্ছিল, আমি মানা করেছিলাম। ওই বখেরায় যাওয়া মানেই তো ঘোষাল বাড়ির কেচ্ছা রাষ্ট্র হওয়া, তাই না? ঘোষাল বাড়ির এখনই যেন কত সুনাম। তা তুই হারামজাদা আমার হদিশ পেলি কি করে? ওটাই তো ক্যালি। আরে সোনারপুর থেকে কাজের মাসিরা যায় না কসবায়, ওদের তো হেভি নেটওয়ার্ক। এমন স্কুপ নিউজ কালেক্ট করে, আচ্ছা আচ্ছা চ্যানেলেও ওদের সেলাম ঠুকবে। ও, তারাই বুঝি রটিয়েছে খবরটা? ইয়েস, বলল ঘোষাল বাড়ির বড় কন্যাটি বিয়ে শাদি করে ঘাসিয়ারায় ঘর বেঁধেছে। ঘর না হাতি, পার্টির সঙ্গে আছি ব্যাস। ওফ, তোর ভাষাটা বদলালো না। ভেলকুনা তোর বর এখন? ঘেচু, তার সঙ্গে তো আমার বিয়েই হয়নি। স্রেফ লোকে প্রশ্ন করবে বলে সিঁদুর ছুঁয়ে রেখেছি। ও, বিয়ে হয়নি কেন? আরে সে তো অলরেডি ম্যারিড, বউ বাচ্চা মজুদ হোটরে। কি বলিস কি রে? বেটা আগে বিয়ে করেছে? না না, আগে ঢপ মেরেছিল, তবে এই ঘরে এনে তোলার সময় সব স্বীকার করেছে। ওর হোটরের বউও আমার কথা জানে। কি কাণ্ড রে, তুই সব জেনে শুনে এখনো ওর সঙ্গে আছিস? উপায় কি বল? আফটার অল উই আর ইন লাভ। কলি ভারী গৌরবের সঙ্গে কথাটা ঘোষণা করল। খুশি খুশি মুখে বলল, জানিস, আমাকে এখানে আনার পর ও একটা রাত্রিরও হোটরের বউয়ের কাছে কাটায়নি। ফক্কা একদম ভেবলে গেছে, মুখের হাঁ বন্ধ হচ্ছে না। তারপর কেমন তেতো স্বরে বলল,
তোর লাভের ক্যাঁথায় আগুন, মনে কোনো ভয় ডরও নেই? কিসের ভয়? বেলকু তো যে কোনো দিন তোকে ছেড়ে পালাবে। অতই সহজ? ওকে আমি বেঁধে রেখেছি না। কিভাবে? শরীরের মধ্যে সদ্য মুকুলিত প্রাণের সম্ভাবনার কথা প্রকাশ করতে গিয়েও কলি চেপে গেল। চোখে রহস্যের মুদ্রা ফুটিয়ে বলল, সে আছে একটা ব্যাপার, পরে দেখবি। ফক্কা কি আন্দাজ করল কে জানে। মিনিট খানেক তুম্ব মুখে আসীন থেকে ঝটাক উঠে দাঁড়িয়েছে। কর যা ইচ্ছে, আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ কাট, সন্ধে নেমে গেছে। আর নিশ্চয়ই এ পথ মারাবি না? কেন? তোদের ফোন দিয়ে কাঁচিয়ে দিলাম যে, আর তো আমাকে দরকার নেই। এই দিদিভাই, আমাকে কি ভাবিস বলতো? আমি নাঙ্গা মানুষ, তুই সই দিলি না দিলি তাতে আমার কিচ্ছু আসে যায় না। একটা ফ্ল্যাট পেলে প্রেম সে আয়েশ করতাম, না হলো ববি সাহি। মাথা থেকে ছাদটা তো যাচ্ছে না, যেমনি খামচে খুমচে খাচ্ছি তেমনই চালাবো। তাহলে আবার আসবি বলছিস? হ্যাঁ দেখি, যদি ফুরসত পাই। তোর তো মোবাইল আছে, সারাক্ষণ সুইচ অফ না রেখে মাঝে সাঝে একটু ফোন করিস, কোনো কাম কাজে লাগতেও তো পারি। মনে থাকবে। হোপফুলি ঘোষাল বাড়িতে আমার কাহানি জানাবি না। সবাই মিলে এসে উৎপাত করুক, এই আমার একদম পছন্দ নয়। জবাবে ফক্কা বিড়বিড় করে কি একটা বলল, ঠিকঠাক শুনতে পেল না কলি। সে চলে যাওয়ার পর পুচকে টিভিখানা খুলে বসেছে। দুখানা সিরিয়াল দেখে উঠে পড়ল, বসিয়ে দিল রাতের রান্নাবান্না, আলু চচ্চড়ি আর ভিন্ডি ভাজা। আটা মেখে রুটি সেঁকছে ললিত ফিরল। পিঠে ইয়া ঝোলা, ব্যবসার মালে ঠাসা। পোশাক বদলে লুঙ্গি পরতে পরতে ললিত বলল, লাইনটা এবার চেঞ্জ করতে হবে বুঝলে। ডাব্বায় রুটি রাখছিল কলি, বলল, কেন আজ বিক্রি বাটা হয়নি বুঝি? আর হবেও না, বারাসাতের দিকটায় গেছিলাম আজ, এত তোলাবাজির উপদ্রব। এই দাদাকে দাও, ওই দাদাকে তুষ্ট করো, পুলিশের খাই মেটাও। এমনিই তো বর্ষাকালটা মন্দার সময়, তার ওপর এতজনকে দিতে হলে চলে? শুধু ম্যাজিকের কারবারটাই চালাও না কেন? দূর দূর, ম্যাজিক ট্যাজিক আজকাল আর লোকে দেখতে চাইছে না। আর ম্যাজিকের আমি জানিই বা কি, একটু জাগলারি, তাসের পামিং পাসিং আর অল্প স্বল্প হাত সাফাই। ওতে কি আসর জমে নাকি? জমে না। মিনিমাম 1.5-2 ঘন্টার শো হলে বাঁধা অঞ্চলে তাও চেষ্টা করা যায়। ভিডিও হল ভাড়া নিয়ে 10-20 টাকার টিকিট করে। তা তুমি ম্যাজিক শেখো, বাড়িতে প্র্যাকটিস করো। আমি নয় শোয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট হব। ললিতের আর রা নেই, পাখার বাঁট দিয়ে পিঠ চুল করছে। তাকে চা বিস্কুট দিয়ে ফক্কার আবির্ভাবের গল্পটা বলল কলি। ললিত যেন তেমন চমকালো না। ফক্কা কেন এসেছিল তাও কলি শোনালো সবিস্তারে। সে যে তার বক্তব্য সাফ সাফ জানিয়ে দিয়েছে সেটাও উগড়ে দিল। ললিত এতক্ষণে নড়ে চড়ে বসেছে, একটু গম্ভীরভাবে বলল, কাজটা কি ঠিক করলে তুমি? কেন না, আমি তো চাই না ঘোষাল বাড়ি ভাঙা পড়ুক। যে আসছে তাকে দেখাতে হবে না দাদু কেমন পেল্লায় বাড়ি হাঁকিয়েছিল। ললিতের কাপের চা প্রায় চলকে যাচ্ছিল। সামলে নিয়ে সন্ত্রস্ত গলায় বলল, তাই নাকি? পেটে বাচ্চা এসে গেছে বুঝি? হ্যাঁ, এতে অত অবাক হওয়ার কি আছে? আকাশ থেকে তো পড়ছে না, কোনো প্রিকশনস নাওনি, আজ নয় কাল তো আসবেই। ললিত চা শেষ করে ঝুম বসে একটা সিগারেট ধরিয়েছে। তারপর নামল তক্তপোষ থেকে, ঘরে পায়চারি করছে ভারী চিন্তিত মুখে। এতটা ভাবি তো ললিতকে কখনো দেখেনি কলি। কি হলো, বাচ্চা মানেই টেনশন? আমি ভাবছি তুমি বাড়ি নিয়ে কেন ফালতু জেদ করছো। পারে, আমার একটা ইচ্ছে অনিচ্ছে নেই। ললিত আরও গোমরা হয়ে গেল। সঙ্গে সঙ্গেই ঝুপ করে নিভে গেল বাতি। প্রায় প্রতি সন্ধেই কারেন্ট যায়, তাই হ্যারিকেনও তৈরি থাকে। চিমনি উঠিয়ে পোলতে ধরাতে যাচ্ছিল কলি, তখনই ললিতের গুমগুমে গলা, দেখো একটা কথা আমি তোমায় স্পষ্টাস্পষ্টি বলতে চাই। তোমাকে আমি পছন্দ করি ঠিকই, তবে ঘোষাল বাড়ির প্রাপ্য অংশটাও তো আমার চাই। চলো তাহলে, ও বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। ভালো মতোই তো জানো আমার একটা বউ থাকতে সেটা আমার পক্ষে সম্ভব নয়।
আর তোমার সন্ডা গুন্ডা ভাইরা আমায় পেঁদিয়ে বার করে দেবে। আর শুধু থাকার জায়গা পেলে তো হবে না, আমার চাই সলিড ক্যাশ, তোমার ভরণ পোষণ প্লাস বাচ্চার খরচা। তুমি নিশ্চয়ই এত সুন্দরী নও যে তোমার মুখ দেখে দেখে আমার জীবন কেটে যাবে। কলি নিঃশব্দে শুনছিল। আধার চিরে ভেসে আসা স্বর যেন ললিতের নয়, অন্য কারোর। ললিতের কণ্ঠ আরও এক পর্দা চড়ল। যা বললাম ঢুকেছে ঘটে, কোনো বেগর বাই নয়। ভাইরা যা চাইছে তাই করো, জলদি জলদি করো। হেরিকেন ধরাতে পারছিল না কলি, হাতটা বড্ড কাঁপছে যে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব এই উপন্যাসের অন্তিম পর্ব হবে। খুব শিগগিরই নিয়ে আসছি আগামী পর্ব। আজকের পর্ব ভালো লাগলে জানাবেন অবশ্যই। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শিগগিরই নিয়ে আসছি আগামী পর্ব। নমস্কার, সবাই ভালো থাকবেন।